ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ আসিফ আব্দুল্লাহ 402, আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান 65। ডাকসুর ভিপিজিএস পদে বিপুল ভোটে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত সাদিক কায়েম ও ফরহাদ, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদ ও হামিম। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ আবিদ, উমামা, ইমি ও কাদেরের, ফলাফল প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া সমালোচনা। নেপালে সহিংস বিক্ষোভের মুখে রাষ্ট্রপতিরও পদত্যাগ, সামরিক হেলিকপ্টারে কেপি শর্মা ওলির দেশ ত্যাগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিল সেনাবাহিনী। স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি শামিমা শাম্মী, আমি উজ্জ্বল হাফিজ। ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ও বিজয়ী প্রার্থীর বিষয়ে জানার জন্য সিনেট ভবন কেন্দ্রে অধীর অপেক্ষায় শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যেই সেটি ঘোষণা করা হবে। সেখানে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। বেলায়েত, রাতভর তো একটি উৎসব মুখর আমেজ ছিলই, আর কত সময় লাগতে পারে এই আনুষ্ঠানিক ফলাফল আসতে? কি দেখছেন এখনকার পরিস্থিতি? হল সংসদগুলোর ফলাফল মোটামুটি বলা যায় যে ঘোষণা শেষ হয়ে গেছে। যে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, সেই 8টি কেন্দ্রে যতগুলো হল সংসদ ছিল প্রত্যেকটিরই ফলাফল ঘোষণা হয়ে গেছে। এখন শুধু কেন্দ্রীয় সংসদের ফলাফলগুলো যোগ করে আনুষ্ঠানিক ঘোষণার বাকি রয়েছে, যেটি আসলে আমরা বারবারই অপেক্ষা করছিলাম। মানে ধারণা করা হচ্ছিল ঘণ্টাখানেক পরে, এভাবে পার করতে করতে আসলে রাতটাই পার হয়ে গেছে। এখনও এটি ধারণা করা হচ্ছে আর হয়তো 1 ঘন্টার মধ্যে এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসবেন, এসে তিনি ফলাফল ঘোষণা করবেন। তার সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন শিক্ষক যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। আজকের এই ফলাফল নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত শাহরিয়ার, আপনি তো সেই শুরু থেকেই ফলাফল ঘোষণা কেন্দ্রে ছিলেন এবং আপনি ঘুরে ঘুরে আমি দেখেছি যখনই যে কোনো কেন্দ্রে ফলাফল ঘোষণা হয় সেই কেন্দ্রে গিয়েছেন। যদি একটু ফলাফলের সর্বশেষ ফলাফলের যেই তথ্য আপনার কাছে আছে, হালনাগাদকৃত তথ্য, সেটি যদি একটু আমাদেরকে বিস্তারিত বিশ্লেষণ করে জানান। আমি আপনাকে একেবারে কেন্দ্রীয় সংসদের যেহেতু সবচেয়ে হেভিয়ার্ড কিংবা যেটি নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা থাকে ভিপি এবং জিএস, সেটি দিয়ে শুরু করি। সেক্ষেত্রে 18টি হল, 18টি হলের মধ্যে আমরা যেটি দেখেছি 17টি হলেই আসলে শিবির সমর্থিত যে ভিপি প্রার্থী সাদিক ক্যাম্প তিনি এগিয়েছিলেন, এবং বাকি একটি হল জগন্নাথ হলে তার একেবারে ভরাডুবি হয়েছে বলা যায়। 10টি ভোট পেয়েছেন, যেখানে হাজার খানেকের বেশি পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। কিংবা ঠিক তার উল্টোটি বলা যায় বাকি 17টি হলে। সেক্ষেত্রে সব মিলিয়ে প্রায় 6000 ভোট পেয়েছে আবিদুল ইসলাম খান। দ্বিতীয় পজিশনে রয়েছে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী, আর প্রথম পজিশনে উনি সাদিক ক্যাম্প 14,000 প্রায় ভোট পেয়েছে 18টি হলে। আর যদি জিএসএ যায় এসএম ফরহাদ 10,000-এর উপরে প্রায় 10,500 ভোট পেয়েছে। আমি এটি মোটামুটি আবিদুল ইসলাম এবং ভোটের ব্যবধান কি আছে সাদিক কাইমের এখন কত আছে? একেবারে দ্বিগুণ বলা যায়, দ্বিগুণ, 6 দ্বিগুণেরও বেশি, প্রায় 8,000-এর মতো ভোটের, যেটি অনানুষ্ঠানিকভাবে বলতে পারি। যেহেতু আমরা হলগুলোতে হল সংসদও সেখানে ঘোষণা করেছে, সেই সাথে কেন্দ্রীয় সংসদের কথা বলেছে। হল ভিত্তিক যদি আপনি যোগফল করেন সেক্ষেত্রে প্রায় 8,000-এর মতো একটি পার্থক্য দেখা যায়। আর ফরহাদ আর হামিমের সাথেও যদি করেন সেক্ষেত্রেও দ্বিগুণ পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে হামিম প্রায় পেয়েছে 5,000-এর মতো, আর সেখানে এসএম ফরহাদ জিএস প্রার্থীতে সেখানে সেই 18টি হলে পেয়েছে প্রায় 10,000-এরও বেশি। তো একটি হল সেখানেও জিএস প্রার্থী, সেখানে ফরহাদ এসএম ফরহাদ জগন্নাথ হল ছাড়া বাকি 17টি হলেই প্রথম পজিশনে আছে। একেবারে আমরা দেখছি মহিউদ্দিন খান প্রত্যেকটি শুধুমাত্র জগন্নাথ হল ছাড়া বাকি 17টি হলে মহিউদ্দিন খান এগিয়ে আছে। এবং আমরা মেঘমল্লার বসু কিংবা কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটি দেখেছি ছাত্রদল কিংবা উমামা ফাতেমা থেকেও, মেঘমল্লার থেকেও শামীম দেখা যাচ্ছে, শামীমের
এককভাবে বেশি ভোট পাচ্ছে। মেয়েদের হলগুলোতে বিশেষ করে শামীম দ্বিতীয় অবস্থানে রয়েছে, এটি আমরা দেখেছি। আপনাকে যদি বলি যে এখানে এখন যে আনুষ্ঠানিকতা আমরা দেখছি, এখানে শিক্ষার্থীরা রাত কাটিয়ে দিয়েছেন এবং সন্ধ্যার পর থেকে আমরা যেটি দেখেছিলাম এখানে ছাত্রদল এবং ছাত্র শিবির শুরু থেকে ছিল, হ্যাঁ ছাত্রদল এবং ছাত্র শিবিরের সমর্থিত নেতাকর্মীরাই কিন্তু উপস্থিত ছিলেন। কিন্তু যখনই ফলাফল আসতে শুরু হলো, কোনোভাবেই ছাত্রদলের নেতাকর্মীরা বুঝে গিয়েছিল হয়তো এই নির্বাচনে তারা জিততে পারছেন না, তখন থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা এই হল ত্যাগ করেছে। এখন যারা আছে তারা আসলে বলা যায় যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে। সেক্ষেত্রে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে, শুধু তো ভিপি জিএস এজিএস এর কথা আমরা বললাম, কিন্তু যে 28টি পদে নির্বাচন হয়েছে, বাকি 25টি পদের কি খবর? বাকি 25টিতে সবকটিতে কি শিবিরই এগিয়ে আছে, নাকি কোনোটিতে বাকচাষ কিংবা ছাত্র দলের সম্ভাবনা আছে বা তাদের বিজয়ের সম্ভাবনা আছে? না, প্রথমত আমি যেটি দেখেছি, যেহেতু আমার অনেকগুলো কেন্দ্রে যাওয়া হয়েছে এবং নিজেই লিখেছিলাম প্রায় 10টি কেন্দ্রে, তো সেক্ষেত্রে আমার যেটি দেখেছিলাম যে মুসাদ্দিক এবং আরেকজন প্রার্থী রয়েছে, এরকম 2 থেকে 3 জন স্বতন্ত্র প্রার্থী আমরা দেখেছি যারা কেন্দ্রীয় সংসদে, তারা এবি জোবাইয়ের কথা মনে পড়ছে আমার, অনেকগুলো জায়গায় আমি দেখেছি তারা এগিয়ে আছে স্বতন্ত্র পথে। আর বাকিগুলোতে মোটামুটি শিবির এবং আমি যেটি দেখেছি ছাত্র দলের কিছু পিপিজিএস হয়েছে, সেটি হচ্ছে হল সংসদ নির্বাচন যেগুলোতে হয়েছে। তবে যেহেতু ছাত্র দলের চেনা যাচ্ছে কিংবা তাদের প্যানেল আছে, কিন্তু শিবিরে যেহেতু হল সংসদগুলোতে কোনো প্যানেল নেই, কোনো 18টি যে জায়গাগুলো রয়েছে 18টি হল, একটি তো তারা কিন্তু হল সংসদ নির্বাচন কোনো প্যানেল থেকে কিন্তু তাদের আমরা সেখানে উচ্ছ্বাস দেখে বুঝেছি এবং পরবর্তী সময়ে আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা সেটি বলছে যে না, শিবির সমর্থিত বিপিজিএস কিন্তু হলগুলোতে হয়েছে হল সংসদ নির্বাচনে। তো এবং সবচেয়ে বেশি যেটি আপনি জানেন, কার্জন হলে সায়েন্স ফ্যাকাল্টির যে 3টি হল রয়েছে বিজ্ঞান অনুষদের, সেই 3টি হলের সেখানে কিন্তু আমি দেখেছি যখন ফলাফল ঘোষণার আগে আমি যখন গিয়েছিলাম, তখন আপনি একটু আগে সেটি বলছিলেন যে যখন সমূহ সম্ভাবনা বুঝে কিন্তু পরাজিত কিংবা সেটি বুঝে তারা আসলে সরে গিয়েছে। তো সেখানে আমরা দেখেছি যে বেশিরভাগই সেখানে সাদিক কায়েম ফরহাদের গুঞ্জন শুনতে এবং সেখানে তাদের সমর্থকের সংখ্যা বেশি ছিল। এটি কিন্তু আবার পূর্বাভাস, একেবারে বলা যায় যে আরেকটা বিষয় একটু আমি বলতে চাই এবং আপনার কাছে প্রশ্ন থাকবে, যেটি হচ্ছে আমরা যেটি দেখলাম যে এবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্যানেলের মধ্যে বিভিন্ন ভিপি জিএস এজিএস ছাড়াও অনেক পদের প্রার্থীরা বেশ আলোচনায় এসেছিলেন। বিশেষ করে যদি বলি ছাত্র শিবিরের প্যানেলে ঝুমা অনেক আলোচনায় এসেছেন, ভিন্ন ধর্মাবলম্বীদের আদিবাসী একজন প্রার্থী ছিলেন, তিনি খুব আলোচনায় এসেছিলেন, অন্য ধর্ম প্রার্থীরা আলোচনায় এসেছেন এবং কেউ তারা শিবির কখনো করেননি, তারা শিবির প্যানেলে, তারা যেহেতু তারা বলছে এটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তাদের অনেকেই শিবিরের প্যানেলে ছিলেন। তাদের কি অবস্থা, তাদের ফলাফলের কি তথ্য আছে আপনার কাছে? আপনি যে দুজনের কথা বলেছেন, এই দুজন আমি দেখেছি জগন্নাথ হলে যখন ঘোষণা করা হয় তখন তারা ওইখানে তাদের ভরাডুবি হয়েছে একেবারে নিঃসন্দেহে, এবং আমি দেখেছি খুব কম ভোট পেয়েছে। বাকি হলগুলোতে শিবিরের অন্যান্য যারা সমর্থিত প্যানেলে যারা ভালো ভোট পেয়েছে তাদেরও একই ধরনের আমি জনপ্রিয়তা দেখেছি, সেখানে তারা ভোট ভালোই পেয়েছে। এবং আরও বলতে হয় যে আমরা একজন তরুণীর কথা বলতে হয়, সেও যেহেতু দাঁড়িয়েছে এবং তার কিছু বিশেষ করে মেয়েদের হলে তার ব্যাপক জনপ্রিয়তা দেখেছে, ভোটের হার যদি বলতে চাই সেক্ষেত্রে, এবং সে হয়তো বের হয়ে আসতেও পারে। এখনও যেহেতু যোগফলটি প্রকাশ করা হয় নাই, তবে যদি স্বতন্ত্র হিসেবে আমি বলছিলাম এবি জোবায়ের এবং আপনাকে আরও একজনের নাম বলছেন মুসাদ্দিক এবং তন্নি, এরা কিন্তু শিবিরের আরেকজন প্রার্থী আছে, তিনিও বেশ আলোচিত হয়েছেন, শিবির প্যানেল থেকে তিনি প্রার্থী হয়েছিলেন, জুলাই চোখ হারানো একজন জুলাই যোদ্ধা জসিম, যার নাম খান জসিমের ফলাফলের কোনো তথ্য কি আপনার কাছে আছে? খান জসিমের আমি শুধু বলছি যে 17টি জায়গায় তারা মোটামুটি এগিয়ে ছিল, প্রথম এবং দ্বিতীয়র মধ্যে ছিল, যোগফলে নিশ্চয়ই সে এগিয়ে থাকবে এরকম মনে হচ্ছে আমি যতগুলোতে শুনেছি। কিন্তু বাকি একটিতে শুধুমাত্র জগন্নাথ হলে আসলে পুরো শিবির প্যানেলেরই আসলে ভরাডুবি হয়েছে, বাকি সবগুলো প্যানেলে মেয়েদের বিশেষ রোকে হলে আমরা যেটি দেখেছি সাদিক কায়েমের মানে ব্যাপক ভোট। এটি আসলে শিবির কতটা নারী বান্ধব ক্যাম্পাস গড়তে পারবে কিংবা নারীদের জন্য কতটা তারা সহনশীল হবে, কতটা তারা
তাদের সাথে মিশতে পারবে এবং তাদের ভোট ব্যাংকে নিতে পারবে কিনা এই নিয়ে নানা প্রশ্ন ছিল। আমরাও তুলেছি সেই প্রশ্নগুলো, যেহেতু শিবির এর আগে ডাকসুতে এভাবে ডাকটোল পিটি বা একেবারে বলা যায় খোলা ময়দানে প্রসারণা চালিয়ে আসলে কখনো প্যানেল দেয়নি। শিবিরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটাও বেশ কঠিন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির হয়তো সেভাবে কখনো খোলা ময়দানে রাজনীতি করার, যেটা আপনি বলছিলেন, সুযোগ পায়নি বা নানা কারণেই বঞ্চিত বলা চলে শিবির হয়েছে। সেই জায়গা থেকে এই যে ডাকসু নির্বাচনের যে ফলাফলটি আসলো, একেবারে বিপুল ভোটে শিবির জয়লাভ করলো। বলা যায় যে যেই কথাটি বারবার প্রার্থীদের মুখ থেকে আমরা যেই শব্দটি শুনছিলাম, ভূমিধস বিজয়, সেই ভূমিধস বিজয়েরই কিন্তু আমরা দেখলাম যে ভূমিধস বিজয়ের কাছাকাছি শিবির চলে এসেছে। এই ভূমিধস বিজয়ের যে পর শিবিরের একদিকে যেমন চ্যালেঞ্জ রয়েছে এই বিজয়কে তারা ধরে রাখার জন্য, তাদের কার্যক্রমগুলো, আগামী কার্যক্রমগুলো কিভাবে তারা পরিচালনা করবে, এটি যেমন চ্যালেঞ্জ রয়েছে, পাশাপাশি তাদের জন্য কিন্তু একটি অবারিত সুযোগ তৈরি হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার যেই পরিবেশ, সেটি তৈরি হয়ে গেল। একটি বিষয়ে বলে রাখি, এখনকার আনুষ্ঠানিকতা আরেকটু আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রিটার্নিং কর্মকর্তারা যারা আছেন তারা আসবেন। প্রধান রিটার্নিং কর্তা যিনি রয়েছেন তিনিও আসবেন। এসে যে ফলাফলগুলোর বিশ্লেষণ আপনি করেছেন সেই ফলাফলগুলো যোগ বিয়োগ করে আনুষ্ঠানিকভাবে হয়তো ঘোষণা করা শুরু করবেন। এর মধ্যে তো হল সংসদগুলোর ফলাফল হয়ে গেছে, এখন শুধু কেন্দ্রীয় সংসদের 28টি পদের ফলাফল ঘোষণা হবে। তখনই আসলে আমরা নিশ্চিত হয়ে যাব, যেহেতু ভিপি জিএস এর ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত। আমরা আসলে ভিপি জিএস এই 3টি পদের দিকে বেশি নজর রাখছিলাম, ফলে অন্যান্য পদগুলোর ব্যাপারে আমরা একটু হয়তো বেখেয়ালিও ছিলাম কখনো কখনো, সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হব। আপনার কাছে আমার আরেকটি বিষয় একটু জানার, আজকে গতকালকে, এখন তো একটি রাত একটি দিন পার হয়ে গেছে ভোটের, গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে 8টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেই ভোট গ্রহণের নানা ঘটনা অঘটনা কিন্তু ঘটেছে। যদি একটু ছোট করে আমাকে বলেন যে এই ঘটনাগুলো যদি আমরা আবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দিতে চাই, কি কি ঘটেছিল? আজকের আমার সবচেয়ে বড় অঘটন ব্যক্তিগতভাবে মনে হয় সেটি হচ্ছে, আমরা যখন কয়েকটি কেন্দ্রে গিয়েছি, যখন দেখছি ফলাফল এমন, তখন আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। তখন আমরা যেটি জানতে পেরেছি, যেটি আসলে একেবারে খোলা ময়দানে খুব প্রচলিত বা ক্যামেরার সামনে কোনো কিছু না, সেটি হচ্ছে যে আবিদুল ইসলাম খানের পক্ষে ভোট চেয়েছে, প্রচারণা চালিয়েছে, কিন্তু আবিদুল ইসলাম খানকে ভোট দেয়নি। তারই সমর্থকরা কিংবা যারা তার পেছনে ছিল, এটিকে আসলে ছাত্রদলের গ্রুপিংকে দায়ী করছেন অনেকেই। তারা বলছেন, যেহেতু আমরা এখানে রাজনীতিক বিটের অনেকেই ছিল, তাদের সাথে আলাপ করে তারা বলছেন যে নানা গ্রুপ ছিল, যার কারণে অনেকেই চায় নাই, দলেরই অনেকে চায়নি যে আবিদ জিতুক, তাতে করে ভোটগুলো ভাগ হয়ে গেছে। এটা আমার কাছে একটা বড়। আপনি ঠিকই বলেছেন, এরকম একটি কথা দলীয় সূত্রে আমিও শুনতে পেয়েছি যে ছাত্রদলের যারা এখন কমিটিতে আছেন তারা দীর্ঘদিন ধরে এই কমিটিতে থাকার কারণে নতুনরা সুযোগ পাচ্ছে না, এই ধরনের এটি তাদের নির্বাচনে হারার যে ব্যর্থতা হিসাবে যদি দেখানো যায়, তাহলে হয়তো তারা এই কমিটিটি বাদ হবে এবং নতুনরা কমিটিতে সুযোগ পাবে। এই ধরনের একটি আলোচনা তো নিশ্চয়ই ছিল। তো দর্শক, আমরা আলোচনা করছিলাম ডাকসু নির্বাচনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনের আদ্যপান্ত নিয়ে আলোচনা করছিলাম। আমরা অপেক্ষা করছি কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা কখন শুরু হবে। এখন পর্যন্ত ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়নি, যদিও 8টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়ে গেছে। আমরা যে জন্য অপেক্ষা করছি সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রিটার্নিং কর্মকর্তারা তারা আসবেন, ফলাফল ঘোষণা করবেন। তো এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন ও সিফাত শাহরিয়ার। এদিকে ভোটে এগিয়ে থাকা প্রার্থীদের সমর্থকরা কি বলছেন সেই খোঁজ রাখছেন সহকর্মী নাজমুস সাকিব, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, আমরা গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এর পাশাপাশি রাজপথ সব জায়গায় সমর্থকরা ভিড় জমিয়েছেন। আমরা দেখেছি যেটা শাহবাগ, পলাশীর মোড় সমর্থকরা এসেছেন। এখন ভোরের চিত্র কেমন, সমর্থক এবং প্রার্থীরা কি বলছেন? উজ্জ্বল ঠিক কিন্তু বলছেন যে আমরা দেখেছি যে গতকাল থেকে যেহেতু ভোট শুরু হয়েছে এবং ভোটের পর একেবারে ফলাফল থেকে শুরু করে
সারা রাত কিন্তু কেটেছে এবং ভোর নাগাদ কিন্তু সেই ফলাফলগুলো আসলে যে ঘোষণা সেগুলো কিন্তু শেষ হয়েছে। আমরা সকালেও দেখেছি যে যারা আসলে জিতেছেন কিংবা এখনো যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে সবগুলো হলের যেই চিত্র সেগুলো বলেই দিচ্ছে যে কে আসলে ভিপি হচ্ছেন এবং কে জিএস হচ্ছেন। সেই তারই প্রেক্ষিতে কিন্তু যার মানে অর্থাৎ সাদিক কায়েম কিংবা ফরহাদ থেকে শুরু করে যারা আসলে জিতেছেন তাদের যে সমর্থক তারা কিন্তু সকাল থেকে আসলে বিভিন্ন প্রান্তে আসা শুরু করেছেন। আমরা যদিও দেখেছি যে যেহেতু সিনেট ভবন থেকে মূলত মূল ঘোষণাটা দেয়া হবে যে সাদিক কায়েম কত ভোটের ব্যবধানে তিনি ভিপি পদে জিতলেন এবং ফরহাদ জিএস পদে কত ভোটের ব্যবধানে আসলে জিতলেন, সেগুলো যেহেতু ঘোষণা দেওয়া হবে সেক্ষেত্রে আমরা সকাল থেকে আসলে দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন সিনেট ভবনে তার সমর্থক সহ যারা আছেন তারা। আমরা আসলে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটা জানাচ্ছিলেন যে তাদের যে একটি বহুল কাঙ্ক্ষিত যে প্রত্যাশা এবং একটি দীর্ঘ সময়ের পর তাদের যে সাফল্য সেটাকে তারা আসলে উদযাপন করার জন্য কিংবা সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য আসলে তারা সকাল সকালে আসলে এখানে হাজির হচ্ছেন। যদিও বলা হচ্ছে যে তাদেরকে যখন ঘোষণা করা হবে কিংবা শপথ পড়ানো হবে তার পরপরই হয়তো তারা আসলে মূল উদযাপনটা করবেন। তবে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আজকে রাত নাগাদ অর্থাৎ ঠিক চারটার মধ্যে যেহেতু ভোট গ্রহণ শেষ হয়েছে গতকালকে, এবং তার পরপরই কিন্তু যেই হলগুলো আছে কিংবা যেই কেন্দ্রগুলো আছে সেই সব জায়গা থেকে আসলে ফলাফল আসা শুরু করে এবং ফলাফল আসার পরপরই আমরা এক প্রকার উচ্ছ্বাস দেখছিলাম যে যারা আসলে তাদের সমর্থক আছে কিংবা তাদেরকে ভোট দিয়েছেন সেই সব ভোটারদের মধ্যে। আমরা সবশেষ ছিলাম উদয়ন স্কুলে, যেখানে আসলে ভোর 5টা নাগাদ কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সবশেষ ফলাফল সেখানে কিন্তু দেখেছি যে 4টি হলের কিন্তু ফলাফল ঘোষণা করার পরপরই শিক্ষার্থীরা এক প্রকার আনন্দে ভেসে উঠেছেন এবং বারবার তারা আসলে স্লোগান দিচ্ছিলেন যিনি আসলে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম তার পক্ষে। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বারবার আসলে জানাচ্ছিলেন যে তাদের যে একটা বড় একটা পরিশ্রমের ফসল এবং গত প্রায় এক সপ্তাহ থেকে 10 দিন আমরা প্রচারণা ব্যাপকভাবে লক্ষ্য করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং প্রচারণার পর সেটা প্রচারণার একদিন অর্থাৎ প্রচারণা যখন শেষ হলো এবং নির্বাচনের মধ্যবর্তী একদিন কিন্তু ছিল যেটা আসলে প্রচারণা করা যাবে না এবং নির্বাচন থেকে শুরু করে এই যে বড় একটি কর্মযজ্ঞ তারা আসলে সম্পাদন করেছেন এবং সফলতা তারা ছিনিয়ে এনেছেন, তারই প্রেক্ষিতে তারা আসলে তাদের মুখে যেই হাসি এবং একটা দীর্ঘ ক্লান্তির পর তাদের যে স্বতঃস্ফূর্ত ব্যাপার সেটা কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছিলাম। এবং আজকে আসলে যেহেতু ঘোষণা করা হবে সেই ঘোষণার পরপরই হয়তো আমরা তাদের আরো অভিব্যক্তি জানতে পারবো। তবে বলাই যায় যেহেতু সিনেট ভবনে একে একে আসলে তারা উপস্থিত হচ্ছেন এবং চূড়ান্ত ফল ঘোষণার পর আসলে তাদের কি অবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ কিংবা তারা আসলে বিগত সময়ে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আসলে আগামী দিনে কতটা রক্ষা করবেন সেটাও হয়তো আমরা দেখতে পাবো। সব মিলে এখন পর্যন্ত বলা যায় যে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এবং সাদিক কায়েম থেকে শুরু করে যারা আসলে নির্বাচিত হচ্ছেন তাদের সমর্থকরা কিন্তু আসতে শুরু করেছিলেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সিনেট ভবনের দিকে আসতে শুরু করেছেন সমর্থকরা এবং কিছুক্ষণের মধ্যেই সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা এবং সামনে আমরা দেখছিলাম সহকর্মীদের মাধ্যমে সারা রাতের কি পরিস্থিতি ছিল, এখন বর্তমান কি পরিস্থিতি সেই তথ্যই জানাচ্ছিলেন সহকর্মীরা। এবং বেশ কয়েকজন প্রার্থী কিন্তু ফলাফল প্রত্যাখ্যান করেছেন। আমরা একটি প্রতিবেদন দেখব। এদিকে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। আর ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ওমামা ফাতেমা, আব্দুল কাদের সহ বেশ কয়েকজন জিএস প্রার্থী। ফেসবুকে পোস্টে ডাকসু নির্বাচনকে প্রহসনের উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া সমালোচনা করেন তারা। মেহরাব সুমনের প্রতিবেদন।
বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হলেও বেলা গড়াতেই আসতে থাকে অভিযোগ। রাতে ফলাফল ঘোষণার শুরুর পর প্রথমেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। ফেসবুক পোস্টে ভোটে পরিকল্পিত কারচুপির অভিযোগ তোলেন তিনি। ভোট উৎসবমুখর পরিবেশে হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম গণনার ক্ষেত্রে ত্রুটি ও কারচুপির অভিযোগ তোলেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তবে ফেসবুক পোস্টে ভোটের রায়কে সম্মান জানিয়ে আগামীতে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এদিকে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ফেসবুক পোস্টে ডাকসুকে শিবির পালিত প্রশাসন আখ্যা দিয়ে তিনি লিখেছেন, ৫ আগস্ট এরপর জাতিকে লজ্জা উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি লিখেছেন, শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত হয়নি। প্যানেলটির জিএস প্রার্থী মেঘ মল্লার বসুও কারচুপির অভিযোগ তোলেন। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বাকছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আগামীতেও মানুষের সংকটে পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। মেহরাব সুমন, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করেছেন, আমরা সেই রিপোর্টটি দেখছিলাম। উজ্জ্বল, আমরা এবার ডাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থীরা কেমন ভোট পেয়েছেন সেটি আমরা দেখব। ভিপি পদে ভোটে এগিয়ে আছেন সাদিক কায়েম নির্বাচন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে। তার প্রাপ্ত ভোট 14,810 এবং তিনি এ পর্যন্ত সব মিলে এগিয়ে আছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছিল তার যে প্রার্থী রয়েছেন, আমরা সেই চিত্রটাও দেখে নিতে চাই। ভিপি পদে যারা বলা হচ্ছিল যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাবে, এর পাশাপাশি যদি সেই চিত্র আমরা দেখতে চাই, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান। তার প্রাপ্ত ভোট 5,999 এবং এই দুইজনেই প্রার্থী যদি বলতে চাই যে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত ছিল। এবং সব মিলিয়ে রাতের যে চিত্র এবং প্রাপ্ত যেই ভোট, সাদিক কায়েম ছাত্র শিবির সমর্থিত প্রার্থী, উনি 14,810 ভোট পেয়েছে। এখন আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায়, ঘোষণা দেওয়ার অপেক্ষায় যে ভিপি পদে সাদিক কায়েমই হচ্ছেন ডাকসু নির্বাচনের এবং ভিপি পদে তিনিই সেই আসনে বসবেন। এর পাশাপাশি যদি আরেকটু চিত্র জিএসের যে পদটা যদি আমরা দেখতে চাই, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জিএস পদে SM ফরহাদ ছাত্র শিবির সমর্থিত দল থেকে এবং তার প্রাপ্ত ভোট 10,888। এবং উজ্জ্বল, জিএস পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তিনি হলেন যে তানভীর বারী হামিম। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে দাঁড়িয়েছিলেন। তার প্রাপ্ত ভোট 5,254। আমরা বলতে পারি একদম দ্বিগুণ ভোটের ব্যবধানে SM ফরহাদ এগিয়ে আছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের সমর্থনে পোস্ট করেছেন এবং অনেকেই এই ফলাফল ডাকসু নির্বাচনের প্রত্যাখ্যান করেছেন। এবং যদিও বলতে যাই তাহলে এখন শেষ পর্যন্ত জিএস এবং ভিপি পদে দায়িত্ব নিতে যাচ্ছে ছাত্র শিবির সমর্থিত সেই প্যানেলটি। এর আগে ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে জানায় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল। মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে জানানো হয় কিছু জায়গায় অস্বচ্ছতা ছিল, ঘাটতি থাকলেও নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। এদিকে আরেক পর্যবেক্ষক দল ইউনিভার্সিটি টিচার্স লিংক জানিয়েছে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন হয়েছে, কোনো ব্যত্যয় হয়নি। ব্যত্যয় তেমন কিছু নেই, তবে কিছু কিছু জায়গা আছে যারা নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে। কয়েকজনকে আমরা দেখলাম যে আমাদের প্রক্রিয়াল টিম এবং অন্য যারা আছেন তারা বের করে দিচ্ছে। পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সকল পক্ষ, সকল প্যানেল এবং সকল প্রার্থীর পোলিং এজেন্ট যথেষ্ট পরিমাণে নিয়োগ দেওয়া হয়নি। এই যে ছোট ছোট যা দেখেছি অসঙ্গতি বা ব্যবস্থাপনার যে ভুলগুলো, এ বাদে আমরা মনে করিনি যে বড় কোনো ধরনের অসঙ্গতি ছিল
এবং নির্বাচন গ্রহণযোগ্য না, এটা আমাদের কখনো মনে হয় না। ডাকসুতে ভোট গ্রহণ শেষে উপাচার্যের কাছে দেখা করে নির্বাচনে কারচুপি ও অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ জানান ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে বাকবিতণ্ডায় জড়ান তারা। তবে তাদের এসব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এদিকে একই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। আর শিক্ষকদের উপর ছাত্রদলের উত্তেজিত আচরণের নিন্দা জানিয়ে সাদিক কায়েম বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা করার চেষ্টা করবে তাদের অবস্থা হাসিনার মতো হবে। বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ। বসে যান, যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোন আশা কোনো সময় করছেন আপনি বলেন। সিনেট ভবনে এভাবেই ডাকসু নির্বাচনে অনিয়ম সহ নানা অভিযোগ তুলে ভিসির সাথে বাকবিতণ্ডায় জড়ায় ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা নেতাকর্মীরা। চিৎকার চেঁচামেচি কিচ্ছু হবে না, আমরা ছিলাম না। ভোট গ্রহণ শেষে ছাত্রদল সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিসির কাছে অভিযোগ জানাতে যান। এ সময় তারা অভিযোগ তুলে বলেন, ঢাবি প্রশাসন জামায়াতের প্রতি দুর্বল এবং জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে আমাদের এখানে তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করে ভিসি বলেন, পুরো নির্বাচনেই দেশের জনগণ দেখেছে, দু একটি ছোট ঘটনা ছাড়া ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। একই সাথে কোনো দলের সাথে সখ্যতার অভিযোগ উড়িয়ে দেন তিনি। জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি, জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এদিকে ছাত্রদলের প্যানেল নিয়ে দিনব্যাপী অপপ্রচার হয়েছে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে আবিদুল ইসলাম খান বলেন, আচরণবিধি ভঙ্গ হয়েছে এমন অসত্য তথ্য ছড়িয়েছে নির্বাচন কমিশন। অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী বলেন, নিজেদের কারচুপি ঢাকতে রোকেয়া হলের বুথে ছাত্রদল নাটক মঞ্চস্থ করেছে। ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা করার চেষ্টা করবে তাদের অবস্থা হাসিনার মতো হবে। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকেয়া হলের বুথে। ব্রিফিংয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল জানায়, এটা কোনো ডাকসু নির্বাচন না, বিএনপি জামায়াতের ক্ষমতার ভাগাভাগির নির্বাচন। আর আব্দুল কাদের বলেন, এই নির্বাচন কমিশন অথর্ব, তারা আনারির মতো আচরণ করেছে। ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি এবং জামাত এই ডাকসুতে তাদের ছাত্র সংগঠনকে মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা যে অথর্ব, এটা আনাড়ি অনভিজ্ঞ নির্বাচন কমিশন, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাইজিদ সাদ, এখন ঢাকা। গাজীপুরের টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ব্যানার টানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়ে উল্টো ঘর ছাড়া হয়েছেন ভুক্তভোগী পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতারা বলছেন, দখল নয়, পুনরুদ্ধার করা হয়েছে কার্যালয়টি। তবে পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। একসময়ের কাপড়ের দোকান রাতারাতি পরিণত হয়েছে রাজনৈতিক কার্যালয়ে। রাতের আধারে দোকানটি দখলে নেয়ার অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে টঙ্গীর এরশাদনগর এলাকায়। ভুক্তভোগীদের অভিযোগ, 2005 সাল থেকে দোকানটির মালিক সাবেক 12 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদ খলিফা। তার মৃত্যুর পর দোকানটি বিভিন্ন ব্যক্তির নিকট ভাড়া দেন তার ছেলে সাইদুল ইসলাম ফালান। সবশেষ 2024 সালে দোকানটি ভাড়া নেন বিএনপি নেতা মিরাজ মিয়া।
ফালানের অভিযোগ, গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তার নিকট 7 লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় বিএনপি নেতা কামরুল ইসলাম। না দিলে ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এরপর টাকা দিতে অস্বীকৃতি জানালে কামরুল ইসলাম, মিরাজ মিয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন যোগসাজশ করে রাতারাতি ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করে নেয়। নগরের কোনো মানুষকে আজ পর্যন্ত শান্তিতে থাকতে দেয় নাই। আমার প্রত্যেক বিটাতে এসে আমার বের করে দিছে। আমরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছি তার ভয়ে। জীবন বাঁচানোর জন্য আমরা নিজের বাড়িতে যেতে পারতাছি না, আমার মেয়ে স্কুলে যেতে পারতাছে না। আমরা কি করবো? আমরা কার কাছে যাব? এই ঘটনার বিচার দাবিতে থানায় অভিযোগ জানালে বাধে আরেক বিপত্তি। দফায় দফায় বাড়িতে অস্ত্রের মহড়া ও হত্যার হুমকিতে ঘরছাড়া ফালানের পুরো পরিবার। আমার শ্বশুর তিনিও একজন বিএনপি নেতা ছিল, তবুও তারা এই কথা বললে না। আমাদের স্বৈরাচারী বলে যে কিছু বললেই বলে যে তোরা আওয়ামী লীগের লোক, তোদেরকে মামলা দিব, মিথ্যা মামলা দিয়ে তো স্বামীকে ধরায় দিব। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দোকানটি দখল করে নেয় রশিদ খলিফা। তবে এই অভিযোগের সত্যতা যাচাইয়ে কোনো প্রমাণ মেলেনি। এটা বইদের মালিকই না, এটা তো পার্টির অফিসের জায়গা, সে দখল করে দোকান বানাইছে এবং সেই দোকান মিরাজের কাছে ডিড করে ভাড়া ছেড়ে। এই ডিডেরও তো কোনো মূল্য নাই। যদি দোকান দখলই করতে হতো, দোকান তো আমার দখলই ছিল, আমি ভাড়া চালাইছি তার কাছ থেকে। আমি নিজে ভুক্তভোগী। উনি আমাকে 6 মাস ঘুরাইছে, আমার অ্যাডভান্সের টাকা দিবে, উনি আমার অ্যাডভান্সের টাকা এখনো ফেরত দেয় নাই। আমি আইনগত ব্যবস্থা নিব। আমি থানায় একটা অভিযোগ করেছি। প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠান দখলের এই ঘটনা ঘটলেও নিশ্চুপ প্রশাসন। ভূমি সংক্রান্ত বিরোধ মেটানো পুলিশের কাজ নয় জানিয়ে এই কর্মকর্তা বলছেন, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। থানা পুলিশ অনুসন্ধান চালু রেখেছে এবং এই বিষয়ে তথ্য সংগ্রহ করা অব্যাহত রয়েছে। কোনো পক্ষে কিন্তু তাদের বরাদ্দপত্র বা এরকম কোনো মালিকানার সম্পর্কে কোনো যে বৈধ ডকুমেন্ট আমরা যেটা বুঝি, খাজনা, রেকর্ড বা মিউটেশন, এই বিষয়ে কিন্তু তারা প্রদর্শন করতে পারেনি। এই জন্য একটু জটিলতা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই জায়গাটায় আসলে মূলত কার। দোকান দখলের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। জানাবো নেপাল পরিস্থিতির খবর। সহিংস আন্দোলন বন্ধ না হওয়ায় নেপালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। যদিও কাঠামোগত সরকার গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জেনজি শিক্ষার্থীরা। এর আগে সহিংস বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করেন নেপালের রাষ্ট্রপতি। এরই মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আর জানাচ্ছেন সতীর্থ কর্মকার। সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়ছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বাংলাদেশের পর এবার একই ধরনের দৃশ্য দেখল বিশ্ববাসী। তীব্র আন্দোলনের জেরে মাত্র দুদিনের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দেশের অস্থিরতা কমাতে এবং রাজনৈতিক সংকট সমাধানের স্বার্থে সরে দাঁড়াচ্ছেন তিনি। একই সঙ্গে সাংবিধানিক উপায়ে দ্রুত সমস্যা সমাধানেরও আহ্বান জানান তিনি। সহিংস বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণের কিছুক্ষণ পরই পদত্যাগের ঘোষণা দেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল নিজেও। এর আগে কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে নামে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বেশ কয়েকজন মন্ত্রীর সরকারি বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। আগুন দেয়া হয় ক্ষমতাসীন কংগ্রেস পার্টির কার্যালয়েও। এছাড়াও কোটেশ্বর এলাকার পুলিশ বিভাগের কার্যালয়ে আগুন দেয়া হয়। এ সময় 3 পুলিশকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের পর উল্লাস করতে দেখা গেছে ছাত্র জনতাকে। এমনকি একটি ভিডিওতে দেশটির অর্থমন্ত্রীকেও ধাওয়া করতে দেখা যায়। এছাড়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝলনাথ খানালকে গণধোলাই দেওয়ার পর তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরকে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও নেপালের ধনগড়ি জেলে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। বিভিন্ন গণমাধ্যমের দাবি, সেই সুযোগে জেল ভেঙে পালিয়েছে বহু বন্দী। এ সময় নেপালের সাবেক উপপ্রধানমন্ত্রী ও ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিসানেকে বিক্ষোভকারীরা কারাগার থেকে মুক্ত করেছেন বলে জানিয়েছে বিবিসি। এছাড়া তাণ্ডব চালানো হয়েছে কাঠমান্ডু জেলেও। এদিকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পদত্যাগের পরও রাজপথ ছাড়ছে না আন্দোলনকারীরা। একটি কাঠামোগত সরকার গঠন হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জেনজি শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় ও সহিংস আন্দোলন বন্ধ না হয় নেপালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
স্থানীয় সময় রাত 10টার মধ্যে সহিংস আন্দোলন বন্ধ না হলে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা সংস্থার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান। টেলিভিশনে রেকর্ড করা এই বিবৃতিতে আরও বলা হয়, নেপালের চলমান বিক্ষোভ ও সহিংস পরিস্থিতির মধ্যে এমন অবস্থান নিচ্ছে সেনাবাহিনী। এদিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে নেপালের ভৈরহাওয়া শহরের গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আন্দোলনের জেরে নিরাপত্তা ইস্যুতে বন্ধ রয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও। বাতিল করা হয়েছে সব ফ্লাইট। এছাড়াও বিদেশি নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের দূতাবাস। নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় নেপালে আটকে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমন প্রেক্ষাপটে নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে দেশটির সেনাবাহিনী ও বাংলাদেশ দূতাবাসের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। তবে হামাসের নেতারা অক্ষত রয়েছে বলে দাবি করেছে একটি বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি। গোয়েন্দা সংস্থা শিন বেতির সহায়তায় এই গুরুত্বপূর্ণ অভিযান চালানো হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক্স বার্তায় আইডিএফ আরও জানায়, হামাসের ওই প্রতিনিধি দলটির সদস্যরা গোপনে সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। আর ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, এই হামলার সম্পূর্ণ দায়ভার ইসরায়েলের। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। মাত্র কদিন আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হামাস নেতাদের গুপ্ত হত্যার হুমকি দিয়েছিলেন ইসরায়েলি সেনাপ্রধান। এরই ধারাবাহিকতায় এবার কাতারের দোহায় হামাস প্রতিনিধি দলের ওপর হামলা চালালো ইসরায়েল। গোয়েন্দা সংস্থা শিন বেতের সহায়তায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি আইডিএফের। মঙ্গলবার বিকেলে হামাসের এই প্রতিনিধি দলটি কাতারের রাজধানীতে জড়ো হয়েছিল গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাব নিয়ে আলোচনার উদ্দেশ্যে। আরও অবাক করা বিষয়, ট্রাম্পের এই নয়া বন্দোবস্ত মেনে নিয়ে বিবৃতিও দিতে দেখা গেছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে। অথচ তার কয়েক ঘন্টার মধ্যেই হামাসের ওপর এই হামলা চালানো হলো। ইসরায়েলি এই হামলায় হতাহতের খবর মিললেও হামাস নিশ্চিত করেছে এতে দলের শীর্ষ নেতারা অক্ষত আছেন। নিহতদের মধ্যে হামাসের গাজা অঞ্চলের প্রধান খালিল আল হাইয়ার সন্তান ও তার এক সহচর ছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছে সংগঠনটি। মধ্যপ্রাচ্যের কয়েকটি সংবাদ সংস্থার দাবি, এই হামলায় ইসরায়েলের মূল লক্ষ্য ছিল হামাসের 3 নেতা খালিল আল হায়া, খালেদ মাশাল ও জাহের জাবরিনকে হত্যা করা। এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ, যেখানে দাবি করা হয় দোহায় অবস্থানকারী দলে এমন কয়েকজন সদস্য ছিলেন যারা বহু বছর ধরে হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন। আর এই হামাস নেতারা প্রত্যেকেই বিভিন্ন দেশে আত্মগোপন করে আছেন। হামলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস জানিয়েছে, এই হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে আগাম তথ্য দিয়েছে ইসরায়েল। আর এক এক্স বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব পরিকল্পনায় এই হামলা চালানো হয়েছে, এর দায় সম্পূর্ণ ইসরায়েলের। এছাড়া এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। আর নিরাপত্তার প্রশ্নে কাতারকে পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। এদিকে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, মধ্যস্থতাকারীদের ওপর এমন হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং এটি কাতারের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাকে বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এই বিমান হামলা হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনাকে বিপর্যস্ত করার হুমকি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা যৌক্তিক হলেও কাতারের মাটিতে এই হামলা চালানো উচিত হয়নি বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একক সিদ্ধান্তে চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রে এই পরিকল্পনার সাথে জড়িত নয় বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। কাতারে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়ন। শেষ করছি এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আবিদুল ইসলাম খান 278, সাদিক কায়েম 991।
ডাকসুর ভিপি জিএস পদে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম ও ফরহাদ, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদ ও হামিম। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ আবিদ, উমামা, ইমি ও কাদেরের, ফলাফল প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া সমালোচনা। নেপালে সহিংস বিক্ষোভের মুখে রাষ্ট্রপতিরও পদত্যাগ, সামরিক হেলিকপ্টারে কেপি শর্মা ওলির দেশত্যাগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিল সেনাবাহিনী। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।